এইদিকে দূরে দেখুন পুরো পাহাড়ের শ্রেণী আর জঙ্গল, আর নিচে কয়েকটি ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা। এই কিন্তু সেই গুহা, এখানে পুজো আর্চা হয়। হাদারানী লেকের ধারে এখন আমরা, একপাশে শাল মহুল এর জঙ্গল, একপাশে এই লেক। অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স একটা। যদিও বর্ষাকালে আসলে এখানে প্রচুর জল পাওয়া যাবে। এখন ঘড়িতে সময় সকাল 4:20। আমি বেরিয়ে পড়েছি, আর দুলাল গাড়ি বার করতে গেছে। আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। দুলালকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েছি, এখনও দুলাল চোখ মুছছে, আমাকে মনে মনে গালাগাল দিচ্ছে আর চোখ মুছছে, বলছে সকালবেলা পাগলের পাল্লায় পড়ে আমার জিনা হারাম হয়ে গেল। রতনদা চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রতনদা এসে গেছে, আপনি সামনে বসুন। রতনদাকে গাড়িতে তুলে সঞ্জীব অর্থাৎ ফটিকদা আর বাপিদাকে নিয়ে হাওড়া ব্রিজ ধরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখন সকালবেলা আমরা হাওড়া স্টেশনে, দেখুন রতনদা, ফটিকদা, বাপিদা আর দলের বাকিরা এগিয়ে গেছে। আমরা একটু চা খেয়ে এখান থেকে রওনা দেবো। কাটাবাঞ্চি এক্সপ্রেস আজকে রিশিডিউল হয়েছে 10টায়, তো আমরা ডিসিশন নিলাম যে ওই গাড়ির অপেক্ষা করা যাবে না, 10টা অবধি এখানে বসে থাকা যাবে না। তো যথারীতি আমরা এখন ওল্ড কমপ্লেক্সের দিকে চলে যাব, নিউ কমপ্লেক্স ছেড়ে। তো আমরা ওল্ড কমপ্লেক্সে মেদিনীপুর লোকাল আছে 6:30টায়, চলুন আমরা ওদিকেই চলে যাই। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমাদের আবার ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে এসেই মেদিনীপুর লোকাল ধরতে হলো। যা হোক, মেদিনীপুর লোকালে উঠে আমরা বেশ কিছুক্ষণ গল্প করতে করতে পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজের কাছে। দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে, আর কোলাঘাট ব্রিজটাও আজকে কিন্তু দারুণ লাগছিল। মেদিনীপুর লোকাল আজকে প্রথম থেকেই কিছুটা লেটেই চলছিল, তো আমরা আস্তে আস্তে কোলাঘাট পার করে, পাঁশকুড়া পার করে খড়গপুরের দিকে এগিয়ে চললাম। তো এনিহাউ খড়গপুর পৌঁছাতে আমাদের প্রায় 25 মিনিট মতো লেট ছিল। মেদিনীপুর টাউন থেকে আমরা একটা বাস ধরে ঝাড়গ্রাম পৌঁছলাম 12টার কাছাকাছি। ঝাড়গ্রাম স্টেশনের দিক থেকে আসলে পরে এটাই কিন্তু পাঁচমাথা, ঝাড়গ্রাম পাঁচমাথা। এই পাঁচমাথা থেকে বাসগুলো সব বিভিন্ন দিকে যায়। এইরকম জায়গায় বাসগুলো এসে দাঁড়ায় বাস স্ট্যান্ড থেকে, আর এই স্ট্যান্ড থেকে এই বাসগুলো ঘুরে আসে। এই দিকটা হচ্ছে স্টেশন, এই স্টেশনের দিক থেকে আমরা এলাম। এই পাঁচটা স্টেশন। এখন কিন্তু প্রচুর রোদ এই সময়। আজকে মার্চ মাসের 13 তারিখ। এই 13 তারিখে এইখানে এই সময় প্রচণ্ড রোদ। ঝাড়গ্রাম স্টেশনের বাইরেই আমরা। ঝাড়গ্রামে নেমে অল্প কিছু হালকা খাবার খেয়ে আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে। এখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির রাস্তায়। ঝাড়গ্রাম টাউন পার করে যেতেই আমাদের জন্য পথের দুপাশে অপার্থিব সৌন্দর্য অপেক্ষা করেছিল। দেখুন রাস্তার দুধারে কি অপূর্ব সৌন্দর্য, এই সময় দারুণ লাগছিল। মোটামুটি মিনিট 40 পরে এই জঙ্গলের পথের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেলপাহাড়িতে। আর বেলপাহাড়িতে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছিল, অর্থাৎ বেলপাহাড়ি হলিডে হোম, সেটি হচ্ছে হসপিটাল রোডে, একদম সবজি মান্ডির উল্টো দিকেই। এই হলিডে হোমে 4 বেডের রুম, এসি রুম 2400 টাকা করে পার ডে ভাড়া নিয়েছিল। হলিডে হোমে চেক ইন করে আমরা একটু লাঞ্চ করে নিলাম, তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য।
বেলপাহাড়ি হলিডে হোমের রাতের দৃশ্য দেখুন কি অপূর্ব লাগছে। চারদিকে আলো দিয়ে ওনারা সুন্দরভাবে ডেকোরেট করেছেন। আর এই রুমটা 4 বেডের রুম। এই রুমটা আমাদের জন্য অ্যালট করেছেন ওনারা। দুটো এরকম বড় বেড রয়েছে, দুখানা বড় বেড। রতনদা শুয়ে পড়েছে। একটা সমস্যা যেটা আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে মেনটেনেন্সের একটু প্রয়োজন রয়েছে, এটা আমি বলবো। যেমন বাথরুমের টাইলস ভাঙা। পুরো হলিডে হোমটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, যার জন্য রাত্রিবেলা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল চারপাশটা। আর অন্ধকারের বুক চিরে চাঁদ উঠেছিল, তো সেই চাঁদকে উপভোগ করার জন্য আমরা গেস্ট হাউসের বাইরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। আজকে 14ই মার্চ, শুভ দোলযাত্রা। আপনাদের জন্য শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুন্দরভাবে দোল খেলবেন, দোলযাত্রা উদযাপন করবেন, আর সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের দিনটা আনন্দের মধ্যে দিয়ে উদযাপিত হোক। এই হচ্ছে ইন্দিরা চক। আপনাদের দেখাই একটু ইন্দিরা চক জায়গাটা ঠিক এরকম। বেলপাহাড়ি ইন্দিরা চক, এই জায়গায় কাকড়াঝোড়ের বাসগুলো বা বাঁশপাহাড়ির বাসগুলো কিন্তু এই জায়গায় এসে দাঁড়ায়। আর এখানে সামনেই একটুখানি গেলেই থানার সামনে থেকে কিন্তু স্টেট বাসগুলো ছাড়ে, আর এখান থেকে প্রাইভেট বাসগুলো ছাড়ে। সানরাইজ হচ্ছে, একটা অপূর্ব সুন্দর সানরাইজ, তার সাক্ষী থাকলাম আজকে আমরা। এরপর আমরা হালকা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম গাররাশিনী পাহাড়ের উদ্দেশ্যে। আর পথের দুপাশে অসম্ভব সুন্দর দৃশ্য আর ছোট ছোট গ্রাম দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। পথে দেখা হয়ে গেল এনাদের সঙ্গে। আর ওনাদের সঙ্গে দোল খেলে আমরা আবার এগিয়ে চললাম গাররাশিনীর পথে। এই দেখুন মহুয়া ফল, এই মহুয়া ফল, আর এই হচ্ছে মহুয়া গাছ। আপনাদের দেখাই, এই সময় কিন্তু প্রচুর মহুয়া পাওয়া যায়। আর এই ফল কিন্তু এখানকার মানুষের জীবিকা উপার্জনের একটা অন্যতম রাস্তা। তো এই ফল এই দেখাই আপনাদের, এখানে প্রচুর পড়ে আছে। এই দেখুন আমি এই একটা কুড়োলাম। অ্যাকচুয়ালি এগুলো ফুল। এইগুলোকে পরবর্তীতে এইগুলো থেকেই কিন্তু প্রসেস করে মহুয়া বা মহুল তৈরি হয়। যে মহুয়ার রস আমরা বলি, এই মহুল তৈরি হয় কিন্তু এই মহুয়া ফুলকে প্রসেসিংয়ের পর। আমাদের ভাইদের এখানে গাররাশিনী পাহাড়ে দেখুন আপনারা, গাররাশিনী পাহাড়ে আমরা কিন্তু ভাইদের সঙ্গে এখন একটু আবির খেলছি। আর এখানে এই গাররাশিনী পাহাড়ে এখানে একটি আশ্রম রয়েছে, ব্রহ্মশ্রী সত্যানন্দ আশ্রম। এটি খুব সুন্দর, এখানকার পরিবেশটা অপূর্ব সুন্দর। চারদিকে বিভিন্ন রকমের গাছ, কেন্দু, শাল, মহুল, বিভিন্ন গাছ রয়েছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু গাররাশিনী পাহাড়ে ওঠার যাবে, এই রাস্তা দিয়ে গাররাশিনী ওঠার রাস্তা। এই হলো গাররাশিনী পাহাড়ে ওঠার রাস্তা। আমি রেকমেন্ড করব
বয়স্ক বা বাচ্চাদের এই পথে না আনাই ভালো, কারণ খুবই সাবধানে চলতে হবে। কারণ প্রচুর আলগা পাথর রয়েছে, গুড়ি পাথর রয়েছে, যেগুলো পা স্লিপ করে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। বিশেষ করে বর্ষাকালে তো একেবারেই আসবেন না। আর মোটামুটি চড়াই কিন্তু বেশ খানিকটা, দেখতেই পাচ্ছেন এখান থেকে চড়াইটা আপনাদের দেখাই। চড়াইটা যথেষ্ট। যারা ফিজিক্যালি স্টাউট তারাই একমাত্র এই গাররাসেনি পাহাড়ে ওপরে ওঠার চেষ্টা করবেন। আদারওয়াইজ বয়স্ক বা বাচ্চাদের না আনাই ভালো, কারণ চড়াইটা যথেষ্ট চড়াই এবং ওপরে যদিও রাস্তা খুব বেশি নয়, একটা মিনি ট্রেক। তো আমি আর বাপিদা চেষ্টা করছি, ফটিকদা ভয় পিছিয়ে গেছে, আর আমাদের সঙ্গী রতনদা হাঁটতে পারেন না, ন্যাচারালি ওনাকে আনা সম্ভব হয়নি। এই গাররাসেনি পাহাড়ে উঠেই কিন্তু আপনারা সামনে এই মন্দিরটা দেখতে পাবেন। আর এই মন্দিরটা একটা ছোট্ট মন্দির, সম্ভবত ভগবান শ্রীকৃষ্ণ মন্দির হবে এটা, কারণ দরজা বন্ধ, কিন্তু ওং নমো ভগবতে বাসুদেবায় লেখা আছে। তো আমার ধারণা এটি শ্রীকৃষ্ণের মন্দির হওয়ারই সম্ভাবনা। আর এদিকে একটি রাস্তা গেছে দেখতে পাচ্ছি, সম্ভবত এটাই গুহায় যাওয়ার রাস্তা। এটাই কিন্তু গাররাসেনি পাহাড়ে মন্দির থেকে গুহায় যাওয়ার রাস্তা। এই শিব মন্দির থেকে একটুখানি নিচের দিকে নেবে পাথর ডিঙিয়ে গুহায় পৌঁছাতে হয়, কিন্তু পথটা যথেষ্ট বিপজ্জনক এবং আমরা কিন্তু সাপের উপস্থিতি টের পেয়েছি, যে কারণে এই পথে গেলে অবশ্যই যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই যাবেন, নচেত এই পথে না যাওয়াই ভালো। অবশেষে অনেক কষ্ট করে আমরা কিন্তু সেই গুহার সন্ধান পেয়েছি, যে গুহায় শুনেছিলাম যে শিবলিঙ্গ আছে। এখানে একটি ছোট পাথরের ওপরে পুজো হয় দেখতে পাচ্ছি। এর ভেতর দিয়ে নাবার, এই দেখুন এখান থেকে ভেতরে আরেকটা সুড়ঙ্গ মতো নেমে গেছে। এটা আমরা নাবার সাহস করছি না, কারণ খুবই বিপজ্জনক। এইটা তো একটা নেমে যাওয়ার রাস্তা, এখানে ভেতরে কিছু নেই। আর এই গুহা অনেকে মানসিক করার জন্য ঘোড়া রেখে গেছেন, যেভাবে বাঁকুড়ার ঘোড়া রাখা হয় দেখেছি আমরা। দেখুন, এই দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে কিছু পুজো আচ্ছা হয় এটা বোঝা যাচ্ছে, সেরকম একটা জায়গা কিন্তু এটা। আর এর নিচে এরকম একটা যাওয়ার রাস্তা, এইটা একটা খাড়াই পথ নেমে গেছে, খাড়াই সুড়ঙ্গ নিচের দিকে চলে গেছে। এটা নাবা আমাদের পক্ষে একেবারেই দুঃসাধ্য, ওই জন্য আমরা চেষ্টা করছি না। ভেতরে বেশ কিছু চামচিকে বা বাদুড় রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখুন, এই গুহার ভেতরে অনেক বাদুড় রয়েছে। আমরা আসাতে ওরা একটু বিরক্তই মনে হচ্ছে, তো ওদের আর বিরক্তির কারণ হব না, এইটুকুই দেখিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। খাদারানি লেকের ধারে এখন আমরা, একপাশে শাল মহুল এর জঙ্গল আর একপাশে এই লেক। অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স একটা। যদিও বর্ষাকালে আসলে এখানে প্রচুর জল পাওয়া যাবে, কিন্তু এখন এই সময় দোলের সময় জলের পরিমাণ কম। এখনও কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। এখানে একবেলা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় এরকম একটা সুন্দর পরিবেশে।
খাদারানি লেক দেখে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা সর্পিল রাস্তা ধরে আমরা আবার এগিয়ে চললাম ঘাগরা ওয়াটারফলসের দিকে। খুব সুন্দর, পথের দুপাশের শোভা অসাধারণ, অবর্ণনীয়। আমরা পৌঁছে গেলাম ঘাগরা ওয়াটারফলসের সামনে। এইখানে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে আর সামনেই ফলস। আমরা এখন এসে পৌঁছলাম ঘাগরা ওয়াটারফলস। দেখুন চারপাশে এরকম জঙ্গলে ঘেরা লোকেশনটা, অপূর্ব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। রতনদা কিন্তু আমাদের সঙ্গে এই ঘাগরা ওয়াটারফলসে এসে গেছে। রতনদা দেখুন এই যে গর্তগুলো, এগুলো কীরকম অদ্ভুত, মনে হচ্ছে যেন কিছু দিয়ে বানানো, বোরিং করা হয়েছে যেন মনে হচ্ছে। এটার একটা বিশেষ কিছু নাম আছে, এটা আমাদের তো জানা নেই। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, হ্যাঁ, পাথরগুলোর মধ্যে এরকম অদ্ভুত গর্ত সৃষ্টি হয়েছে। এই যে পাথরগুলো, তার মধ্যে দেখুন কীরকম অদ্ভুত গর্ত সৃষ্টি হয়েছে, যেন মনে হচ্ছে কেউ বোরিং করে এরকম গর্ত বানিয়েছে। ঘাগরা ওয়াটারফলস চারপাশের অ্যাম্বিয়েন্সটা এরকম। যেমন দেখি ওপাশটায় যাই, ফলসের সামনেটায়। ফলসটা পড়ছে কোথা থেকে, যদিও জল নেই এখন, এই সময় এটাই স্বাভাবিক। তবে এখানে যে জলটা জমা রয়েছে সেখানে কিন্তু অনেক মাছ রয়েছে দেখা যাচ্ছে। এখানে খুব সাবধানে পা রাখতে হচ্ছে জায়গাগুলোতে। জলটা পড়ছে কোথা থেকে, জল পড়ার শব্দ হচ্ছে। জলটা কিরম বাপিদা, ঠান্ডা? খুব ঠান্ডা না। এই দেখুন এখানে এইখান দিয়ে জলটা আসছে, আর এইখান থেকে জলটা একটু নিচে পড়ছে বলে আওয়াজটা হচ্ছে। বাপিদা ওখানে গিয়ে হাত মুখ ধুতে শুরু করেছে। আর ওই পাশে জঙ্গলে যাওয়ার রাস্তা সেরকম কিছু নেই, এই সামান্য জলের ধারা। তো তো তবুও বেলপাহাড়িতে আসলে, বিশেষ করে যদি বর্ষাকালে আপনারা আসেন, তখন কিন্তু প্রচুর জল পাবেন। তো অবভিয়াসলি এই স্পটটা মিস করবেন না। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, অসাধারণ সুন্দর। জলটা হেভি টেস্টি জল। তো জলটা বাপিদা টেস্ট করলো, করে বলছে যে জলটা নাকি খুব টেস্টি। আমি আর সেই রিস্ক নেবো না, কারণ এখানে জলটা জমে আছে দেখছি। জায়গাটার ভিউটা খুবই সুন্দর। ধন্যবাদ বন্ধুরা সমস্ত ভিডিওটা সঙ্গে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে। আর একটা বিশেষ কথা, সাবস্ক্রিপশন করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না। তো সুতরাং যদি মনে হয় অবশ্যই করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।